তাদের যে সংগ্রামী চেতনা সেই চেতনায় তারা এগিয়ে যাচ্ছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে ওখানে বক্তব্য দিতে চেয়েছিলাম তো আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমার নজরুল ইসলাম খান বলে এখানে বসে যাও, ওখানে অনেক লোক বলেছে তো এখানে বসেছিলাম, কারণ ইয়ং মানুষ হিসেবে আগ্রহ দিয়ে দিতে পারি। এখানে যারা মঞ্চ উপস্থিত আছেন তাদের আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যেই মানে শুনেছেন যে এখানে কারা উপস্থিত ছিল, অনেকে বক্তব্য দিয়েছেন। তার মধ্যে বিশেষ করে বাংলাদেশের বড় বৃহৎ রাজনৈতিক দল যারা একাধিকবার ক্ষমতায় ছিল, দলের স্থায়ী কমিটির সদস্য, সর্বোচ্চ ফোরামের নেতা এবং শ্রমিক নেতা এবং 20 দলেরও সমন্বয় আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান এবং লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারাই উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আবার অনেক বক্তাই বলেছেন, মূল কথা একই, কমন কথা সবাই বলেছে যে বর্তমানে যে সরকার ক্ষমতা আছে অগণতান্ত্রিক সরকার, তারা জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আছে, রাষ্ট্রযন্ত্রকে স্টেট মেশিনারিকে ব্যবহার করে ক্ষমতায় আছে। এখানে ছোট একটা দেখায় করেছিলাম যে সংসদকে এখন বণিক সমিতি, সংসদ বণিক সমিতিতে পরিণত হয়েছে। কথাটা তো খারাপ না। 61% যে পার্লামেন্টের সদস্য করতে পারে, ব্যবসায়ী রাজনীতিতে আসতে পারবে না সেটি নয়, কিন্তু বর্তমানে যারা ব্যবসায়ী আছে আপনি দেখেন তারা এক একটা হাউজিং কোম্পানির মালিক, কর্পোরেট বড় বড় প্রতিষ্ঠানের মালিক, সংসদ এসেছে তাদের বাণিজ্যিক স্বার্থ হাসিল করার জন্য। অনেকে ব্যবসায়ী নেতারা এখন রাজনীতির নেতায় পরিণত হয়েছে, কারণ ব্যবসাও তো আমাদের দেখা লাগে। একটা দেশের অর্থনীতি তো ঠিক রাখার জন্য ব্যবসায়ীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সবাই হঠাৎ করে রাজনীতির দিকে ঝুঁকে গেল না, কারণ আমার চেয়ে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, তা তো নিশ্চয়ই জানেন বাংলাদেশে বর্তমান সময়ের মতো এত ব্যবসায়ীদের উৎসাহ রাজনীতিতে ছিল কিনা সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ আরো বলবেন। আজকে একটা সিটের মনোনয়নের জন্য, উপনির্বাচনের জন্য দেখলাম ক্ষমতাসীন দলের 54 জন নেতা মনোনয়ন নিতে দেয়, অর্থাৎ এই 56 জন, মানে এইটা কি একটা লাভজনক পেশায় পরিণত হয়েছে। চিন্তা করি না এই জায়গায় আমি হয়তো যেতে পারবো না, যারা দীর্ঘদিন রাজনীতি করছে, দলের পিছিয়ে ত্যাগ রয়েছে, তারা রাজনীতি করবে। 56 জন কেন তারা মনোনয়ন চেয়েছে? কারণ তারা জানে তাদের অতীত রাজনীতি যাই হোক, বর্তমানে টাকা পয়সা খরচ করলে মনোনয়ন পাওয়া যায়। এটাই তো হয়ে আসছে। তো এই টাকার প্রভাবে যারা মনোনয়ন পাচ্ছে তারা কি এমপি বা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে? কখনোই না। কলা গাছ লাগে তা আঙ্গুল ফল আমরা আশা করতে পারি না। তো বর্তমান সরকার সেই 111 থেকে, যেমন বর্তমান সরকার বলেছিল 111 তাদের ফসল, আন্দোলনের ফসল, আমরা আবার সেম ঘটনা দেখেছি যখন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন তার কোয়ালিশন ইয়ার্স বইয়ে তিনি উল্লেখ করেছেন কিভাবে এই সরকারকে 111 সরকারকে তারা প্যাট্রোনাইজ করেছে, কিভাবে শেখ হাসিনা সরকারকে তারা ক্ষমতায় এনেছে। সেই 111 বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায় ছিল, সেই কালো অধ্যায়ের অন্ধকার আজও বাংলাদেশকে ঢেকে রেখেছে আমি বলবো। এবং সেই অন্ধকার অধ্যায়ের কারণেই সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হয়েছিল, শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল এবং অসংখ্য অঘটন ঘটানো হয়েছিল। আজকে পুলিশের হাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর নিহত হচ্ছে। এগুলো সিম্পল ঘটনা নয়। বিএনপি নেতা কর্মীদেরকে তো পুলিশ বিভিন্ন সময় ক্রস ফায়ার দিয়েছে, ধরেন সেটি তো একেবারে বলা চলে এখন স্বীকৃত হয়ে গেছে, কারণ কি তারা মনে করতেছে যে প্রধান বিরোধী দল, বিরোধী শক্তি মাঠের বিএনপি, তাদেরকে যেভাবে মারছে, ঘরে গিয়ে মারছে, বাইরে গিয়ে মারছে, আর আমাদের যে তথাকথিত রাজনৈতিক মহলে সেটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে না, কারণ তারা মনে করে বিএনপি বিরোধী শক্তি, তাদেরকে যদি সাইজ করে আমাদের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আমি বলবো না, বিএনপি কে সাইজ করার পর আপনাকে ধরবে এবং চাই করছে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুন্ডারা জামাত শিবির পরিচয় বা বিএনপির ছাত্রদল শিবির ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে মারত, অনেকে ভয়ে প্রতিবাদ করতো না। আমিও তখন হয়তো নীরব ছিলাম, আমার শক্তি সামর্থ্য ছিল না। আমি ডাকসু ভিপি নির্বাচিত হওয়ার পরে তো আমি ওদের হাতে অসংখ্যবার নির্যাতিত হয়েছি। বাম সংগঠনগুলো কিছুদিন আগে দেখেন ওই যে ফেনীতে লং মার্চ করেছিল, নিজামাতারি গুন্ডা বাহিনী তার উপরে হামলা করেছে, মান্না বাহিনীর উপরে কিছুদিন আগে নারায়ণগঞ্জ হামলা করেছে। তো কে
নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে। আপনি যখন শুরুর আগ্রাসনটাকে রুখে দিতে না পারবেন, পরবর্তী আগ্রাসন আপনার উপরে এসে পড়বে। আজকে সিলেটে আপনার ছাত্রলীগের মানে বলা চলে কুলাঙ্গাররা, তারা একজন স্বামীর কাছে তার স্ত্রীকে নিয়ে ধর্ষণ করছে। সে লোক তো কোনো রাজনীতিবিদ নয়। দুদিন পরে যে আপনার আমার মা বোন আমার স্ত্রীতে তার সম্মুখীন হলে সেটাকে আমরা বলতে পারি? সেটা কখনোই শিওর দিয়ে বলতে পারি না। সেম ঘটনা গতকালকে রাতের ঘটনা। ধরেন যাদের আলোচনা হয় তারা তো একটু আবার লজ্জাবোধ করে বা একটু অপরাধ থেকে অন্তত আবার একটু দূরে থেকে সাময়িক সময়ের জন্য হলেও, অপরাধী হলেও তো তার মধ্যে একটা অনুশোচনা আছে। সেখানে গতকালকে নরসিংদীর রায়পুরাতে ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি অডিটোরিয়ামে 10ম শ্রেণীর একজন ছাত্রীকে ধর্ষণ করেছে। তো তাদের এই যে পৈশাচিকতা তো থেমে নেই, সারা বাংলাদেশেই চলছে। কারণ হচ্ছে তারা জানে যে তারা যাই করুক তাদেরকে সেভ করার জন্য তাদের সরকার আছে। সরকার তো টিকে আছে এদের মধ্য দিয়ে। এই যে নোয়াখালীর ঘটনা, যে দিলওয়ার বাহিনী, একটা বাহিনী তৈরি করেছেন অশিক্ষিত মানুষ, তারপরেও এমপির চোখে পড়েছেন ভোট কেন্দ্র দখল করে। ঠিক একই ভাবে এই ভোট কেন্দ্র দখল করে পুলিশের একটা অংশ, আপনার প্রশাসনের একটা অংশ, অন্যান্য জায়গার একটা অংশ, এবং ক্ষমতাসীন দলের ছাত্রলীগ যুবলীগ তো আছে। তো সরকার টিকে আছে এদের দ্বারা। তো এদেরকে কি করবে? এদেরকে তো কিছু করতে পারবে না, এরা যতই অপকর্ম করুক। তাই হচ্ছে। সে কারণে আমার একটা আহ্বান আছে আপনাদের প্রতি। আজকে অনেকের অনেক ইকুয়েশন ছিল যে আমি যদি সরকার পতন আন্দোলন করি, ক্ষমতায় আসবে বিএনপি, তো আমার লাভ কি? এরকম বাস্তব কথা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ইকুয়েশন আছে। তারা ক্ষমতার পরিবর্তন চায়, কিন্তু তারা মনে করতেছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা তো ক্ষমতায় চলে আসবে। সে কারণে তারা আন্দোলনের সঙ্গে আমাকে করতে চায় না। কিন্তু আমি বলতে এখন দেয়ালে পিঠ সবার থেকে গেছে। এই মাগুরাতে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মানববন্ধনে ছাত্রলীগ দেখছে, সেখানে হামলা করেছে। সব জায়গায় কিন্তু তারা পড়ে যাচ্ছে। কিন্তু এখন যদি আপনারা ওই অঙ্ক কষতে যান, কে ক্ষমতায় আসবে আর আমার কি হবে, আমি কি ভাগ বাটারা পেলাম, তারা মতো আপনারা জাতির সাথে বেইমানি করতেছেন, আপনার দেশের সাথে বেইমানি করতেছেন, 30 লক্ষ শহীদের রক্তের সাথে আপনারা বেইমানি করতেছেন। যে শহীদরা কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, তারা একটা সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল, তাদের রক্ত দিয়েছিল। তারা আমাদেরকে অভিশাপ দেবে যে আমরা পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে যেই দেশ এনে দিয়েছিলাম সেই দেশ তোমরা রক্ষা করতে পারো নাই। আজকে যে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক, সেখানে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল অবস্থায় আছে। এখন এইখানে যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা না করা যায়, তাহলে বাংলাদেশের পরিণতি একটা ভয়াবহ বিপদ হবে। কারণ যাই বলেন, একদল কেউ ইন্দো প্যাসিফিক করিডোর করছে, কেউ ওয়ান বেল্ট ওয়ান রোড করছে, আবার আরেক দল আছে যারা তো আমাদেরকে সবসময় তাদের পেটের মধ্যে ঢুকাই রাখতে চায়। আজকে যে স্লোগান ছিল যে হটাও আগ্রাসন, রুখো দুঃশাসন, এই যে আগ্রাসনটা কারা চালাচ্ছে এটি তো বলার অবকাশ নেই। পৃথিবীর কোন সীমান্তে এইভাবে হত্যাকাণ্ড ঘটছে না প্রতিনিয়ত। কিন্তু সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে আমাদের সরকারের কাছ থেকে একটা স্টেটমেন্টও চায় না যে তোমরা যে এইভাবে হত্যা করতেছো, আমার দেশের মানুষ তো তোমাদের উপরে ফুঁসে উঠতেছে, তোমরা এই হত্যাকাণ্ড বন্ধ করো। পেঁয়াজ দেওয়া মেনে নিলাম, কিন্তু এই হত্যাকাণ্ড বন্ধ করে, এটা কোন দেশে এইভাবে হত্যাকাণ্ড ঘটে? সীমান্ত হত্যাকাণ্ড তাই ঘটছে প্রতিনিয়ত। কারণ তারা ক্ষমতা আছে, যাদের আশীর্বাদে তারা চিন্তা করে যে ওইখানে যদি কিছু বলতে গিয়ে আবার ব্যামিল হয়, তাহলে তো আবার ক্ষমতার চেয়ারটা ছুটে যেতে পারে। কিন্তু বাস্তব কথা বন্ধুরা, এখন আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা আছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোনো সময় জনগণ ফুঁসে উঠতে পারে। কাজেই তারা এই অবৈধ ভোটারবিহীন স্বৈরাচার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ তারা দেখেছে তারা ক্ষমতায় থাকার জন্য একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা দেখিয়ে দিচ্ছে। কোন কোন রাষ্ট্রের সাথে এমন ভাবে চুক্তি করতেছে তারা বাংলাদেশের মধ্যে এসে খবরদারি করতে পারবে। অন্যান্য দেশগুলোতে এগুলো দেখে এটা একটা স্বাধীন দেশ হতে পারে না, এখানে তাই হচ্ছে। কারণ যারা যেটা বলে যে যারা আপনার বন্ধুর সাথে যে বেইমানি করতে পারে, আজকে আমার সাথে করলো, কালকে তো আপনার সাথেও করবে। সরকারকে এখন তাই ভাবে আন্তর্জাতিক শক্তিগুলো। সুতরাং এখন বাস্তবতা পৃথিবীর কোন শক্তি এসে কাউকে ক্ষমতায় থেকে নামাবে না, কাউকে বসাবে না। যদি দেশের মানুষ জেগে ওঠে, আন্তর্জাতিক মহল তাদের প্রতি সমর্থন দেবে। এবং আজকে আপনি দেখেন ইসলামিক দল, বাম দল, ডান দল সবাই রাজপথে আছে। একটা ধর্ষণের ঘটনা, শুধু কি এটা ধর্ষণের ঘটনা,
এই দুঃশাসনের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য, আজকে আলুর দাম, যে তারা সরকার সেই দিন 5 টাকায় লবণ খাবে, 10 টাকা চাল, আজকে কত টাকা? 60 টাকা। তারা আজকে জিডিপি দেখাচ্ছে, প্রবৃদ্ধি দেখাচ্ছে। আপনার সিপিডি, যারা বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা, তারা বলেছে যে জিডিপি একটি রাজনৈতিক সংখ্যা, আগে জিডিপির সংখ্যা নির্ধারণ করে তারপর ইকুয়েশন মিলে। এইটা হচ্ছে এই সরকারের ভান্ডামি। সেই জায়গা থেকে আমরা একটা কথা আহ্বান, আমি রাজনৈতিক দল না এখন পর্যন্ত, তারপর অসংখ্যবার মানুষের জন্য কথা বলতে গিয়ে, দেশের জন্য কথা বলতে গিয়ে বারবার রক্তাক্ত হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে দেয়নি। কারণ আমরা যে স্লোগান তুলেছি যে আমাদের ধমনীতে শহীদের রক্ত, সেই রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আজকে বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা যদি এখন সেই কবি কাজী নজরুল ইসলামের কথা বলতে হয় যে আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে, যদি আজকে আপনারা ঘুমিয়ে থাকেন, আপনার পরবর্তী প্রজন্ম অন্ধকারের দিকে দাবিত হবে। একটা কথা, এই সরকারের কাছে আজকে শুধুমাত্র দেশের মা-বোনদের কথা নয়, দেশের মানুষ আজকে নিরাপদ। কালকে আমি বাংলা মিশনের একটা নিউজে দেখেছিলাম, কথাগুলো বললে অনেকে আবার ভাবতে পারে যে বোধহয় বিএনপির লোক। বিএনপি একটা সমাবেশ করেছিল যুব দলের, এই ব্রাহ্মণবাড়ির নবীনগরে। বাড়ির মধ্যে গিয়ে দেখলাম যে বিধারক পিটিয়েছে, বাংলা বিষয় দেখলাম যে একেবারে পিট মানে হয়ে গেছে একেবারে। এটি কি কোনো পুলিশে করেছে আপনার বিশ্বাস হয়? পুলিশ তো জনগণের সেবক। এটা দুর্বৃত্ত, যারা ওই ভোট ডাকাতের সরকারের গোলামি করছে, সেই দুর্বৃত্ত। সুতরাং ওই সেই দুর্বৃত্ত, সে পুলিশ হোক আর যাই হোক, তার বিরুদ্ধে যখন আপনাকে আঘাত করতে আসবে, আপনার আত্মরক্ষার অধিকার রয়েছে। ঘরের মধ্যে দাপটি ছিল না, কত আর মার খাবেন, মার তো অনেক খেয়েছি। এটা কি, এটা কোন দেশ? ওরা কিভাবে সুস্থ শরীর ওখান থেকে আসবে? আমি বলতে, আমার তো শক্তি, আমার বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, কিসের মামলার ভয় করবেন? মামলা তো প্রত্যেকের নামে এভারেজ দেওয়া আছে সতেক খানিক করে, কিসের মামলার ভয় করবেন? একটা ডুয়ার ডাই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আমার অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আজকে আর আমাদের ক্ষমতার ইকুয়েশন কষার সময় নেই। কারণ দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। যদি দেশে গণতন্ত্র থাকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, আমরা অন্তত পরবর্তীতেও যারা অন্যান্য রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারবো। কিন্তু এই সরকার কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে, বিচার বিভাগকে শেষ করে দিচ্ছে, পুলিশ বাহিনীগুলোকে, রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে দলীয়করণ করে নিজের দলীয় লোকদেরকে নিয়োগ দিয়ে একটা দুর্বৃত্তের বাহিনী তৈরি করেছে। এদের কাছে কেউই নিরাপদ থাকবেন না। সেই লড়াই সংগ্রামের, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে, মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে এই প্রজন্মের একজন মুক্তিযোদ্ধা হিসেবে, এই প্রজন্মের একজন সংগ্রামী মানুষ হিসেবে আপনাদেরকে সেই লড়াই সংগ্রামের আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আজকের বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত সংগ্রামী 43 বছর উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আজকের এই সভায় সম্মানিত বিশেষ অতিথি, আমাদের রাজপথের লড়াকু সৈনিক, বর্তমান সময়ের বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল হক নূর ভাই। সম্মানিত তাদের যে সংগ্রামী চেতনা, সেই চেতনায় তারা এগিয়ে যাচ্ছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ওখানে বক্তব্য দিতে চেয়েছিলাম আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমার নজরুল ইসলাম খান বলে এখানে বসে যান, ওখানে অনেক লোক বলেছে, তো এখানে বসে ছিলাম, কারণ ইয়াং মানুষ হিসেবে আমরা দিয়ে দিতে পারি। তো এখানে যারা মঞ্চ উপস্থিত আছেন তাদের আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, কিন্তু আপনারা ইতিমধ্যেই মানে শুনেছেন যে এখানে কারা উপস্থিত ছিল, অনেকে বক্তব্য দিয়েছেন। তার মধ্যে বিশেষ করে বাংলাদেশের বড় বৃহৎ রাজনৈতিক দল যারা একাধিকবার ক্ষমতায় ছিল, দলের স্থায়ী কমিটির সদস্য, সর্বোচ্চ ফোরামের নেতা এবং শ্রমিক নেতা, 20 দলেরও সমন্বয় আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান এবং লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আবার অনেক বক্তাই বলেছেন, মূল কথা একই, কমন কথা সবাই বলেছে যে বর্তমানে যে সরকার ক্ষমতা আছে, অগণতান্ত্রিক সরকার, তারা জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আছে, রাষ্ট্রযন্ত্রকে, স্টেট মেশিনারিকে ব্যবহার করে ক্ষমতায় আছে। এখানে ছোট্ট একটা লেখায় বলেছিলাম যে সংসদকে এখন বণিক সমিতি, সংসদ বণিক সমিতিতে পরিণত হয়েছে। কথাটা তো খারাপ না। 61% যে পার্লামেন্টের সদস্য ব্যবসায়ী,
ব্যবসা একজন করতে পারে, ব্যবসায়ী রাজনীতিতে আসতে পারবে না সেটি নয়, কিন্তু বর্তমানে যারা ব্যবসায়ী আছে আপনি দেখেন তারা কারা। এক একটা হাউজিং কোম্পানির মালিক, কর্পোরেট সেক্টরের বড় বড় প্রতিষ্ঠানের মালিক, সংসদে এসেছে তাদের বাণিজ্যিক স্বার্থ হাসিল করার জন্য। অনেকে ব্যবসায়ী নেতারা এখন রাজনীতির নেতায় পরিণত হয়েছে, কারণ ব্যবসাও তো আমাদের দেখা লাগে। একটা দেশের অর্থনীতি তো ঠিক রাখার জন্য ব্যবসায়ীদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সবাই হঠাৎ করে রাজনীতির দিকে ঝুঁকে গেল, কারণ আমার চেয়ে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, তা তো নিশ্চয়ই জানেন বাংলাদেশে বর্তমান সময়ের মতো এত ব্যবসায়ীদের উৎসাহ রাজনীতিতে ছিল কিনা সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ বলবেন। আজকে একটা সিটের মনোনয়নের জন্য, উপনির্বাচনের জন্য দেখলাম ক্ষমতাসীন দলের 54 জন নেতা মনোনয়ন নিতে দেয়, অর্থাৎ এই 56 জন। মানে এইটা কি একটা লাভজনক পেশায় পরিণত হয়েছে। আপনারা আমার কাছে কিছুই না, আমরা চিন্তা করি না এই জায়গায় আমি হয়তো যেতে পারবো না। যারা দীর্ঘদিন রাজনীতি করছে, দলের পিছে ত্যাগ রয়েছে, তারা রাজনীতি করবে। 56 জন কেন তারা মনোনয়ন চেয়েছে? কারণ তারা জানে তাদের অতীত রাজনীতি যাই হোক, বর্তমানে টাকা পয়সা খরচ করলে মনোনয়ন পাওয়া যায়। এটাই তো হয়ে আসছে। তো এই টাকার প্রভাবে যারা মনোনয়ন পাচ্ছে তারা কি এমপি বা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে? কখনোই না। কলা গাছ লাগিয়ে তো আঙ্গুল ফল আমরা আশা করতে পারি না। তো বর্তমান সরকার সেই 111 থেকে, যেমন বর্তমান সরকার বলেছিল 111 তাদের ফসল, আন্দোলনের ফসল, আমরা আবার সেম ঘটনা দেখেছি যখন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন তার কোয়ালিশন ইয়ার্স বইয়ে তিনি উল্লেখ করেছেন কিভাবে এই সরকারকে 111 সরকারকে তারা প্যাট্রোনাইজ করেছে, কিভাবে শেখ হাসিনা সরকারকে তারা ক্ষমতায় এনেছে। সেই 111 বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায় ছিল। সেই কালো অধ্যায়ের অন্ধকার আজও বাংলাদেশকে ঢেকে রেখেছে আমি বলবো, এবং সেই অন্ধকার অধ্যায়ের কারণেই সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হয়েছিল, শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল এবং অসংখ্য অঘটন ঘটানো হয়েছিল। আজকে পুলিশের হাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর নিহত হচ্ছে। এগুলো সিম্পল ঘটনা নয়। বিএনপি নেতা কর্মীদেরকে তো পুলিশ বিভিন্ন সময় ক্রস ফায়ার দিয়েছে, ধরেন সেটি তো একেবারে বলা চলে এখন স্বীকৃত হয়ে গেছে। কারণ কি তারা মনে করতেছে যে প্রধান বিরোধী দল, বিরোধী শক্তি মাঠের বিএনপি, তাদেরকে যেভাবে মারছে, ঘরে গিয়ে মারছে, বাইরে গিয়ে মারছে, আর আমাদের যে তথাকথিত রাজনৈতিক মহলে সেটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে না। কারণ তারা মনে করে বিএনপি বিরোধী শক্তি, তাদেরকে যদি সাইজ করে আমাদের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আমি বলবো না, বিএনপি কে সাইজ করার পর আপনাকে ধরবে এবং চাই করছে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুন্ডারা জামাত শিবির পরিচয় বা বিএনপির ছাত্রদল শিবির ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে মারতো, অনেকে ভয়ে প্রতিবাদ করতো না। আমিও তখন হয়তো নীরব ছিল, আমার শক্তি সামর্থ্য ছিল না। আমি ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পরে তো আমি ওদের হাতে অসংখ্যবার নির্যাতিত হয়েছি। বাম সংগঠনগুলো কিছুদিন আগে দেখেন ওই যে ফেনীতে লং মার্চ করেছিল, নিজাম হাজারি গুন্ডা বাহিনী তার উপরে হামলা করেছে, মান্না বাহিনীর উপরে কিছুদিন আগে নারায়ণগঞ্জ হামলা করেছে। তো কে নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে? আপনি যখন শুরুর আগ্রাসনটাকে রুখে দিতে না পারবেন, পরবর্তী আগ্রাসন আপনার উপরে এসে পড়বে। আজকে সিলেটে আপনার ছাত্রলীগের মানে বলা চলে যে কুলাঙ্গাররা, তারা একজন স্বামীর কাছে তার স্ত্রীকে নিয়ে ধর্ষণ করছে। সে লোক তো কোনো রাজনীতিবিদ নয়। দুদিন পরে যে আপনার আমার মা বোন আমার স্ত্রীদের তার সম্মুখীন হলে সেটাকে আমরা বলতে পারি? সেটা কখনোই শিওর দিয়ে বলতে পারি না। সেম ঘটনা গতকালকে রাতের ঘটনা, ধরেন যাদের আলোচনা হয় তারা তো একটু আবার লজ্জাবোধ করে বা একটু অপরাধ থেকে অন্তত আবার একটু দূরে থেকে সাময়িক সময়ের জন্য হলেও, অপরাধী হলে তো তার মধ্যে একটা অনুশোচনা আছে। সেখানে গতকালকে নরসিংদীর রায়পুরাতে ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি অডিটোরিয়ামে 10ম শ্রেণীর একজন ছাত্রীকে ধর্ষণ করেছে। তো তাদের এই যে পৈশাচিকতা তো থেমে নেই, সারা বাংলাদেশেই চলছে। কারণ হচ্ছে তারা জানে যে তারা যাই করুক তাদেরকে সেভ করার জন্য তাদের সরকার আছে। সরকার তো টিকে আছে এদের মধ্য দিয়ে। এই যে নোয়াখালীর ঘটনা, যে দিলওয়ার বাহিনী, একটা বাহিনী তৈরি করেছেন অশিক্ষিত মানুষ, তারপরেও এমপির চোখে করেছেন ভোট কেন্দ্র দখল করে। ঠিক একই ভাবে এই ভোট কেন্দ্র দখল করে পুলিশের একটা অংশ, আপনার প্রশাসনের একটা অংশ, অন্যান্য জায়গার একটা অংশ এবং ক্ষমতাসীন দলের ছাত্রলীগ যুবলীগ আছে। তো সরকার টিকে আছে এদের দ্বারা। তো এদেরকে কি করবে? এদেরকে তো কিছু করতে পারবে না। এরা যতই অপকর্ম করুক,
তাই হচ্ছে। সে কারণে আমার একটা আহ্বান হচ্ছে আপনাদের প্রতি, আজকে অনেকের অনেক ইকুয়েশন ছিল যে আমি যদি সরকার পতন আন্দোলন করি, ক্ষমতা আসবে বিএনপি, তো আমার লাভ কি? এরকম বাস্তব কথা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ইকুয়েশন আছে। তারা ক্ষমতার পরিবর্তন চায়, কিন্তু তারা মনে করতেছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা তো ক্ষমতায় চলে আসবে, সে কারণে তারা আন্দোলনের সংগ্রাম অনেকে করতে চায় না। কিন্তু আমি বলতে এখন দেয়ালে পিঠ সবার থেকে গেছে। এই মাগুরাতে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মানববন্ধনে ছাত্রলীগ দেখছে, সেখানে হামলা করেছে। সব জায়গায় কিন্তু তারা পড়ে যাচ্ছে। কিন্তু এখন যদি আপনারা ওই অঙ্ক কষতে যান, কে ক্ষমতায় আসবে আর আমার কি হবে, আমি কি ভাগ বাটোয়ারা পেলাম, তারা মতো আপনারা জাতির সাথে বেইমানি করতেছেন, আপনার দেশের সাথে বেইমানি করতেছেন, 30 লক্ষ শহীদের রক্তের সাথে আপনারা বেইমানি করতেছেন। যে শহীদরা কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, তারা একটা সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল, তাদের রক্ত দিয়েছিল। তারা আমাদেরকে অভিশাপ দেবে যে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে যেই দেশ এনে দিয়েছিলাম, সেই দেশ তোমরা রক্ষা করতে পারো নাই। আজকে যে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক, সেখানে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল অবস্থায় আছে। এখন এইখানে যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা না করা যায়, তাহলে বাংলাদেশের পরিণতি একটা ভয়াবহ বিপদ হবে। কারণ যাই বলেন, একদল কেউ ইন্দো প্যাসিফিক করিডোর করছে, কেউ ওয়ান বেল্ট ওয়ান রোড করছে, আবার আরেক দল আছে যারা তো আমাদেরকে সবসময় তাদের পেটের মধ্যে ঢুকাই রাখতে চায়। আজকের যে স্লোগান ছিল যে হটাও আগ্রাসন, রুখো দুঃশাসন, এই যে আগ্রাসনটা কারা চালাচ্ছে এটি তো বলার অবকাশ নেই। পৃথিবীর কোন সীমান্তে এইভাবে হত্যাকাণ্ড ঘটছে না প্রতিনিয়ত। কিন্তু সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে আমাদের সরকারের কাছ থেকে একটা স্টেটমেন্টও চায় না যে তোমরা যে এইভাবে হত্যা করতেছো, আমার দেশের মানুষ তো তোমাদের উপরে ফুঁসে উঠতেছে, তোমরা এই হত্যাকাণ্ড বন্ধ করো। পেঁয়াজ দেওয়া না মেনে নিলাম, কিন্তু এই হত্যাকাণ্ড বন্ধ করে, এটা কোন দেশে এইভাবে হত্যাকাণ্ড করে, সীমান্ত হত্যাকাণ্ড তাই ঘটছে প্রতিনিয়ত। কারণ তারা ক্ষমতা আছে, যাদের আশীর্বাদে তারা চিন্তা করে যে ওইখানে যদি কিছু বলতে গিয়ে আবার ব্যামিল হয়, তাহলে তো আবার ক্ষমতার চেয়ারটা ছুটে যেতে পারে। কিন্তু বাস্তব কথা বন্ধুরা, এখন আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা আছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোনো সময় জনগণ ফুঁসে উঠতে পারে। কাজেই তারা এই অবৈধ ভোটারবিহীন স্বৈরাচার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ তারা দেখেছে তারা ক্ষমতায় থাকার জন্য একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা দেখিয়ে দিচ্ছে। কোন কোন রাষ্ট্রের সাথে এমন ভাবে চুক্তি করতেছে, তারা বাংলাদেশের মধ্যে এসে খবরদারি করতে পারবে। অন্যান্য দেশগুলোতে এগুলো দেখে, এটা একটা স্বাধীন দেশ হতে পারে না। এখানে তাই হচ্ছে। কারণ যারা যেটা বলে যে যারা আপনার বন্ধুর সাথে যে বেইমানি করতে পারে, আজকে আমার সাথে করলো, কালকে তো আপনার সাথেও করবে। সরকারকে এখন তাই ভাবে আন্তর্জাতিক শক্তিগুলো। সুতরাং এখন বাস্তবতা, পৃথিবীর কোন শক্তি এসে কাউকে ক্ষমতায় থেকে নামাবে না, কাউকে বসাবে না। যদি দেশের মানুষ জেগে ওঠে, আন্তর্জাতিক মহল তাদের প্রতি সমর্থন দেবে। এবং আজকে আপনি দেখেন, ইসলামিক দল, বাম দল, ডান দল সবাই রাজপথে আছে। একটা ধর্ষণের ঘটনা, শুধু কি এটা ধর্ষণের ঘটনা, এই দুঃশাসনের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য, আজকে আলুর দাম, যে তারা সরকার সেই দিন 5 টাকায় লবণ খাবে, 10 টাকার চাল আজকে কত টাকা? 60 টাকা। তারা আজকে জিডিপি দেখাচ্ছে, প্রবৃদ্ধি দেখাচ্ছে। আপনার সিপিডি, যারা বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা, তারা বলেছে যে জিডিপি একটি রাজনৈতিক সংখ্যা, আগে জিডিপির সংখ্যা নির্ধারণ করে তারপর ইকুয়েশন মিলে। এইটা হচ্ছে এই সরকারের ভণ্ডামি। সেই জায়গা থেকে আমরা একটা কথা আহ্বান, আমি কোন রাজনৈতিক দল না এখন পর্যন্ত, তারপর অসংখ্যবার মানুষের জন্য কথা বলতে গিয়ে, দেশের জন্য কথা বলতে গিয়ে বারবার রক্তাক্ত হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে দেয়নি। কারণ আমরা যে স্লোগান তুলেছি যে আমাদের ধমনীতে শহীদের রক্ত, সেই রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আজকে বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা যদি এখন সেই কবি কাজী নজরুল ইসলামের কথা বলতে হয় যে আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে, যদি আজকে আপনারা ঘুমিয়ে থাকেন, আপনার পরবর্তী প্রজন্ম অন্ধকারের দিকে দাবিতে হবে। একটা এই সরকারের কাছে আজকে শুধুমাত্র দেশের মা-বোনদের কথা নয়, দেশের মানুষ আজকে নিরাপদ। কালকে আমি বাংলা মিশনের একটা নিউজে দেখেছিলাম, কথাগুলো বললে অনেকে আবার ভাবতে পারে যে বোধহয় বিএনপির লোক। বিএনপি একটা সমাবেশ করেছিল যুব দলের, এই ব্রাহ্মণবাড়ির নবীনগরে। বাড়ির মধ্যে গিয়ে দেখলাম যে বিধারক পিটিয়েছে,
বাংলাদেশে দেখলাম যে একেবারে পিকটিপ মানে হয়ে গেছে একেবারে। এটি কি কোনো পুলিশে করেছে আপনার বিশ্বাস হয়? পুলিশ তো জনগণের সেবক। এটা দুর্বৃত্ত যারা ওই ভোট ডাকাতের সরকারের গোলামি করছে সেই দুর্বৃত্ত। সুতরাং ওই সেই দুর্বৃত্ত সে পুলিশ হোক আর যাই হোক, তার বিরুদ্ধে যখন আপনাকে আঘাত করতে আসবে আপনার আত্মরক্ষার অধিকার রয়েছে। ঘরের মধ্যে দাবটি ছিল না, কত মার খাবেন, মার তো অনেক খেয়েছি। এটা কি, এটা কোন দেশ? ওরা কিভাবে সুস্থ শরীর ওখান থেকে আসবে? আমি বলতে আমার তো শক্তি, আমার বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, কিসের মামলার ভয় করবেন? মামলা তো প্রত্যেকের নামে এভারেজ দেওয়া আছে সঠিক খানিক করে, কিসের মামলার ভয় করবেন? একটা ডুয়ার ডাই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আমি অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আজকে আর আমাদের ক্ষমতার ইকুয়েশন কষার সময় নেই। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। যদি দেশে গণতন্ত্র থাকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, আমরা অন্তত পরবর্তীতেও যারা অন্যান্য রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারবো। কিন্তু এই সরকার কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে, বিচার বিভাগকে শেষ করে দিচ্ছে, পুলিশ বাহিনীগুলোকে, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে দলীয়করণ করে নিজের দলীয় লোকদেরকে নিয়োগ দিয়ে একটা দুর্বৃত্তের বাহিনী তৈরি করেছে। এদের কাছে কেউই নিরাপদ থাকবেন না। সেই লড়াই সংগ্রামের, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে, মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে এই প্রজন্মের একজন মুক্তিযোদ্ধা হিসেবে, এই প্রজন্মের একজন সংগ্রামী মানুষ হিসেবে আপনাদেরকে সেই লড়াই সংগ্রামের আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আজকের বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত সংগ্রামের 43 বছর উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি, আমাদের রাজপথের লড়াকু সৈনিক, বর্তমান সময়ের বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল হক নূর ভাই। সম্মানিত তাদের যে সংগ্রামী চেতনা, সেই চেতনায় তারা এগিয়ে যাচ্ছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে ওখানে বক্তব্য দিতে চেয়েছিলাম আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমার নজরুল ইসলাম খান বলে এখানে বসে যান, অনেক লোক বলেছে তো এখানে বসেছিলাম, কারণ ইয়ং মানুষ হিসেবে এখানে যারা মঞ্চ উপস্থিত আছেন তাদের আর নতুন করে পরিচয় দেওয়ার পিছনে কিন্তু আপনারা ইতিমধ্যেই মানে শুনেছেন যে এখানে কারা উপস্থিত ছিল, অনেকে বক্তব্য দিয়েছেন। তার মধ্যে বিশেষ করে বাংলাদেশের বড় বৃহৎ রাজনৈতিক দল যারা একাধিকবার ক্ষমতায় ছিল, দলের স্থায়ী কমিটির সদস্য, সর্বোচ্চ ফোরামের নেতা এবং শ্রমিক নেতা, 20 দলেরও সমন্বয় আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান এবং লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমার অনেক বক্তাই বলেছেন, মূল কথা একই, কমন কথা সবাই বলেছে যে বর্তমানে যে সরকার ক্ষমতা আছে অগণতান্ত্রিক সরকার, তারা জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আছে, রাষ্ট্রযন্ত্রকে, স্টেট মেশিনারিকে ব্যবহার করে ক্ষমতায় আছে। এখানে ছোট্ট একটা দেখায় করেছিলাম যে সংসদকে এখন বণিক সমিতি, সংসদ বণিক সমিতিতে পরিণত হয়েছে। কথাটা তো খারাপ না। 61% যে পার্লামেন্টের সদস্য ব্যবসায়ী, ব্যবসা একজন করতে পারে, ব্যবসায়ী রাজনীতিতে আসতে পারবে না সেটি নয়, কিন্তু বর্তমানে যারা ব্যবসায়ী আছে আপনি দেখেন তারা কারা। এক একটা হাউজিং কোম্পানির মালিক, কর্পোরেট সেক্টরের বড় বড় প্রতিষ্ঠানের মালিক, সংসদ এসেছে তাদের বাণিজ্যিক স্বার্থ হাসিল করার জন্য। অনেকে ব্যবসায়ী নেতারা এখন রাজনীতির নেতায় পরিণত হয়েছে, কারণ ব্যবসাও তো আমাদের দেখা লাগে। একটা দেশের অর্থনীতি তো ঠিক রাখার জন্য ব্যবসায়ীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবাই হঠাৎ করে রাজনীতির দিকে ঝুঁকে গেল, কারণ আমার চেয়ে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, তা তো নিশ্চয়ই জানেন বাংলাদেশে বর্তমান সময়ের মতো এত ব্যবসায়ীদের উৎসাহ রাজনীতিতে ছিল কিনা সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ আরো বলবেন। আজকে একটা সিটের মনোনয়নের জন্য, উপনির্বাচনের জন্য দেখলাম ক্ষমতাসীন দলের 54 জন নেতা মনোনয়ন নিতে দেয়, অর্থাৎ 56 জন। মানে এইটা কি একটা লাভজনক পেশায় পরিণত হয়েছে। আপনার আমার কাছে কিছুই না, আমরা চিন্তা করি না এই জায়গায় আমি হয়তো যেতে পারবো না। যারা দীর্ঘদিন রাজনীতি করছে, দলের পিছিয়ে ত্যাগ রয়েছে, তারা রাজনীতি করবে। 56 জন কেন তারা মনোনয়ন চেয়েছে? কারণ তারা জানে তাদের অতীত রাজনীতি যাই হোক, বর্তমানে টাকা পয়সা খরচ করলে মনোনয়ন পাওয়া যায়। এটাই তো হয়ে আসছে।
তো এই টাকার প্রভাবে যারা মনোনয়ন পাচ্ছে তারা কি এমপি বা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে? কখনোই না। কলা গাছ লাগাই তো আঙ্গুল ফল আমরা আশা করতে পারি না। তো বর্তমান সরকার সেই 111 থেকে, যেমন বর্তমান সরকার বলেছিল 111 তাদের ফসল, আন্দোলনের ফসল, আমরা আবার সেম ঘটনা দেখেছি যখন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন তার কোয়ালিশন ইয়ার্স বইয়ে তিনি উল্লেখ করেছেন কিভাবে এই সরকারকে 111 সরকারকে তারা প্যাট্রোনাইজ করেছে, কিভাবে শেখ হাসিনা সরকারকে তারা ক্ষমতায় এনেছে। সেই 111 বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায় ছিল। সেই কালো অধ্যায়ের অন্ধকার আজও বাংলাদেশকে ঢেকে রেখেছে আমি বলবো, এবং সেই অন্ধকার অধ্যায়ের কারণেই সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হয়েছিল, শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল এবং অসংখ্য অঘটন ঘটানো হয়েছিল। আজকে পুলিশের হাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর নিহত হচ্ছে। এগুলো সিম্পল ঘটনা নয়। বিএনপি নেতা কর্মীদেরকে তো পুলিশ বিভিন্ন সময় ক্রস ফায়ার দিয়েছে, ধরেন সেটি তো একেবারে বলা চলে এখন স্বীকৃত হয়ে গেছে। কারণ কি তারা মনে করতেছে যে প্রধান বিরোধী দল, বিরোধী শক্তি মাঠের বিএনপি, তাদেরকে যেভাবে মারছে, ঘরে গিয়ে মারছে, বাইরে গিয়ে মারছে, আর আমাদের যে তথাকথিত রাজনৈতিক মহলে সেটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে না। কারণ তারা মনে করে বিএনপি বিরোধী শক্তি, তাদেরকে যদি সাইজ করে আমাদের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আমি বলবো না, বিএনপি কে সাইজ করার পর আপনাকে ধরবে এবং চাই করছে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুন্ডারা জামাত শিবির পরিচয় বা বিএনপির ছাত্রদল শিবির ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে মারতো, অনেকে ভয়ে প্রতিবাদ করতো না। আমিও তখন হয়তো নীরব ছিল, আমার শক্তি সামর্থ্য ছিল না। আমি ডাক্তার ভিপি নির্বাচিত হওয়ার পরে তো আমি ওদের হাতে অসংখ্যবার নির্যাতিত হয়েছি। বাম সংগঠনগুলো কিছুদিন আগে দেখেন ওই যে ফেনীতে লং মার্চ করেছিল, নিজামাতের গুন্ডা বাহিনী তার উপরে হামলা করেছে, মান্না বাহিনীর উপরে কিছুদিন আগে নারায়ণগঞ্জ হামলা করেছে। তো কে নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে? আপনি যখন শুরুর আগ্রাসনটাকে রুখে দিতে না পারবেন, পরবর্তী আগ্রাসন আপনার উপরে এসে পড়বে। আজকে সিলেটে আপনার ছাত্রলীগের মানে বলা চলে কুলাঙ্গাররা, তারা একজন স্বামীর কাছে তার স্ত্রীকে নিয়ে ধর্ষণ করছে। সে লোক তো কোনো রাজনীতিবিদ নয়। দুদিন পরে যে আপনার আমার মা বোন আমার স্ত্রীদের তার সম্মুখীন হলে সেটাকে আমরা বলতে পারি? সেটা কখনোই শেপ দিয়ে বলতে পারি না। সেম ঘটনা গতকালকে রাতের ঘটনা, ধরেন যাদের আলোচনা হয় তারা তো একটু আবার লজ্জাবোধ করে বা একটু অপরাধ থেকে অন্তত আবার একটু দূরে থেকে সাময়িক সময়ের জন্য হলেও, অপরাধী হলে তো তার মধ্যে একটা অনুশোচন আছে। সেখানে গতকালকে নরসিংদীর রায়পুরাতে ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের